বন্ধুরা এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন যে আগামী কালকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হয়েছে। আর এই ফর্মটি ফিল আপ করলেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবেন ৯০ দিন পর থেকে, অর্থাৎ আজ থেকে নিয়ে ৩ মাস পরে আপনারা যদি এই ফর্মটিকে ভালোভাবে নিখুঁতভাবে একটিও ভুল না করে ফিল আপ করে জমা করেন তাহলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকের প্রেস কনফারেন্সের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব কিভাবে নিখুঁতভাবে একটিও ভুল না করে এই ফর্মটিকে আপনি কিভাবে ফিল আপ করবেন যাতে করে একটিও ভুল না হয়, এবং যদি ভুল হয়ে যায়, একটিও যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। আর যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে না। তার জন্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই ফর্মগুলোকে ফিল আপ করবেন এবং কিভাবে এই ফর্ম থেকে আপনি আপনার পোর্টালে জমা করার পর আপনি ৩,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম ইনফরমেটিভ নিত্য নতুন ভিডিওর জন্য। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং সেখানে বিস্তারিত দেখাবো যে কিভাবে এক এক করে আপনি এই ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। মনে রাখবেন, একটি যদি ভুল হয়, তাই আপনি বিশেষ করে এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন, একটি যদি ভুল হয় কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। আর যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অবশ্যই আপনি ভুল না করে নিখুঁতভাবে এই ফর্ম ফিল আপটি করা শুরু করুন। আচ্ছা, আপনারা অন স্ক্রিনে এখন যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটাই হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম বলে এরকমই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ফর্মটি কালকেই কিন্তু পাবলিশ করা হয়েছে। প্রতিটি বিভাগে টিক চেকস বক্সের বিকল্প এবং নির্দেশনাবলী রয়েছে। প্রতিটি চেকস বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা কিন্তু বাধ্যতামূলক, এমনটাই কিন্তু জানিয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা বিভাগ কিন্তু আপনাদেরকে অবশ্যই পরিপূর্ণ করতে হবে। যদি পরিপূর্ণ না করেন তাহলে কিন্তু আপনার ফর্ম কিন্তু বাতিল হতে পারে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, প্রথম ভাগে যে ক ভাগ লেখা আছে এখানে দেখুন, প্রথম ভাগে বিভাগ বা ক্ষেত্র পারিবারিক পরিচয়, তার পাশে কিন্তু বিকল্প ইনপুট, আর তার পাশে নির্দেশনা, মানে আপনাকে কি করতে হবে, আপনি হ্যাঁ করবেন বা না করবেন, এই নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। তো ক বিভাগের ১ নম্বরে দেওয়া আছে পরিবারের প্রধানের নাম, HOF হেড অফ দ্য ফ্যামিলি। তার পুরো নামটি কিন্তু এখানে লিখতে হবে এবং সেটি কিন্তু আধার কার্ড অনুযায়ী হতে হবে। হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে হেড অফ দ্য ফ্যামিলি বলতে কাকে বোঝাচ্ছেন। তো হেড অফ দ্য ফ্যামিলি বলতে আপনার যে কোনো ব্যক্তি হতে পারে, সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, অথবা যে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার জন্য আবেদন করবে তিনিও হতে পারেন, যে কেউ হতে পারে। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনার স্বামী হয় অথবা কারো ক্ষেত্রে যদি বাবা হয় তাহলে সে কিন্তু এখানে তার বাবার পুরো নামটি লিখবে, আর সেটি কিন্তু আধার কার্ড অনুযায়ী হতে হবে। আর দেখা গেল যে যার হেড অফ দ্য ফ্যামিলি তিনি কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন তিনি হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে তিনিও কিন্তু তার পুরো নামটি এখানে লিখবেন এবং আধার কার্ড অনুযায়ী তিনি লিখবেন। এরপরে দেখুন, এরপরে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন বিস্তারিত। এরপরে দ্বিতীয় নম্বরে দেওয়া আছে জন্ম তারিখ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, হ্যাঁ, হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার কিন্তু এখানে জন্ম তারিখটা বসাতে হবে। আর সেটা কিন্তু দিন, মাস এবং বছর অনুযায়ী হতে হবে, অর্থাৎ ডে, মান্থ অ্যান্ড ইয়ার্স, মানে বছর মান্থ করে বসাতে হবে। আচ্ছা, এরপরে ৩ নম্বরে আপনার দেওয়া আছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ যিনি পরিবারের প্রধান তিনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, সেটাও কিন্তু আপনাকে এখানে নির্ধারণ করতে হবে। তারপরে ৪র্থ নম্বরে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ আপনি যে পরিবারের প্রধানের এখানে নাম লিখেছেন আধার কার্ড অনুযায়ী, তিনার কিন্তু আধার কার্ড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন, এই জায়গাটিতে, এই ফাঁকা জায়গাটিতে আপনি কিন্তু বসিয়ে দেবেন। আচ্ছা, ৫ নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি পরিবারের প্রধানের ডিজিটাল আইডি রেশন কার্ড থাকে তাহলে তার কিন্তু রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, যে হেড অফ দ্য ফ্যামিলি তার পরিবারের সদস্য সংখ্যা কত, এটা কিন্তু আপনি শুধুমাত্র এখানে দেখুন লেখা আছে সংখ্যা, এখানে আপনি
3, 2, 5, 4 যাই হোক আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে পরিবারের প্রধানের ঠিকানা কি সেটিও কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। আর এই ঘরটিতে আপনি পুরো ঠিকানাটি এখানে বসাবেন। তারপরে তার যোগাযোগ অর্থাৎ মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার দিলেই কিন্তু ভালো, আর ওটাই তিনারা চাইছেন। তো পরিবারের প্রধানের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপরে আপনার এখানে দেখুন 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের নাম। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সদস্য যারা আপনার অন্নপূর্ণা যোজনা আবেদন করবেন তাদের কিন্তু এক এক করে এখানে নামগুলো বসাতে হবে। সেই সদস্য বলতে ধরুন একজন ফ্যামিলিতে একজন বাবার কিন্তু স্ত্রী আছে, আপনার স্ত্রী আছে একজন, তারপরে 3 জন মেয়ে আছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে তার মায়ের নামটা অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রীর নাম, এখানে আপনার সদস্য নম্বর 2-এ তার বড় মেয়ের নাম, তারপরে তার মেজো মেয়ের নাম, তারপরে তার ছোট মেয়ের নাম, এভাবে কিন্তু নিচে নিচে বসাতে হবে। তো তেমনটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, তারপরে এখানে অন্নপূর্ণা যোজনা আবেদন করা হচ্ছে, তার বয়স যদি 5 বছরের কম হয় তাহলে কিন্তু আপনি এখানে নাতে ক্লিক করবেন। না যেহেতু অপশনটা দেওয়া নাই তবু আপনি এখানে না কথাটা লিখে দিবেন। আর যদি সে অন্নপূর্ণা যোজনা আবেদন করা হচ্ছে তার যদি বয়স 5 বছরের ঊর্ধ্বে, মানে ধরুন যে 18 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে কিন্তু এখানে হ্যাঁ ক্লিক করবেন, এখানে হ্যাঁ ক্লিক করবেন। আচ্ছা, আপনাকে বোঝালাম যে এখানে আপনার সদস্য 1, সদস্য 2, সদস্য আপনার আরও আছে 3, সদস্য 4, সদস্য 5। আচ্ছা, 5 জন সদস্যের নাম কিন্তু একটি ফর্মে আপনি ফিল আপ করতে পারবেন যদি একই পরিবারের 5 জন সদস্যের জন্য আপনি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম ফিল আপ করছেন। তারপরে দেখুন 10 নম্বরেরটায় কী লেখা আছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য হেড অফ দ্য ফ্যামিলি যেনার নাম আপনি প্রথমত লিখেছেন তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং তার আইএফএসসি কোড, ডেবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির এখানে দিতে হবে। এছাড়াও অন্যান্য সদস্য যারা রয়েছে, মানে ধরুন যে যেমন বললাম স্ত্রী, মেয়ে, বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, তাদেরও কিন্তু একইভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড এগুলো কিন্তু আপনার বসিয়ে দিতে হবে এবং কোন ব্যাংক সেটাও কিন্তু উল্লেখ করে দেবে, স্টেট ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নাকি বরোদা ব্যাংক, এগুলো কিন্তু উল্লেখ করে দিবেন। আচ্ছা, 11 নম্বরে এবার কি বলা হয়েছে দেখুন, অ্যাপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোটার তালিকায় অংশ সহ নাম্বার সহ। অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু ভোটার কার্ডের অ্যাপিক নম্বর এবং কোন বিধানসভা এবং কোন ক্ষেত্র বা কোন অংশ থেকে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। আর সেটা SIR যে ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন, যেটা আপনাদেরকে দেওয়া হয়েছিল এবং আপনারা যেটা জেরক্স করে বাড়িতে রেখেছেন, সেখানেই কিন্তু সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে দেখে কিন্তু আপনি এক এক করে সে ফর্মগুলো ফিল আপ করে এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন 12 নম্বরে কি বলা হয়েছে, অসংরক্ষিত UR, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, UR শ্রেণী, তফসিল জাতি, তফসিল উপজাতি, অন্যান্য, মানে এখানে আপনাকে কাস্টটা বসাতে বলেছে। প্রযোজ্য সংবাদপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, EWS শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। তো আপনি যে জাতির হবেন, OBC হন বা ST হন, SC হন, যে কোনো জাতির বা আপনি জেনারেল হন, সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে দেখুন খ নম্বরে কি লেখা আছে, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, মানে রেশন কার্ডের কথাটা আপনাকে বলছেন, সঠিক হলে টিক চিহ্ন দিন। আপনি কি রেশন কার্ডের খাদ্য ভর্তুকি, তাহলে কিন্তু আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে যদি আছে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, অর্থাৎ এখানে নাই টিক দিবেন। আর যদি দ্বিতীয় নম্বরে দেখুন, যদি হ্যাঁ হয় তবে আধার কার্ডের ধরন উল্লেখ করে, মানে যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেটি কোন ধরনের কার্ড, AY অন্তর্দায় নাকি PHH না SPHH বা RKSY বা RKS2 বা ভর্তুকিহীন, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না। আচ্ছা, আপনি কি প্রত্যেক মাসে মাসে যে রেশন পাওয়া যায় সেই রেশনটা তুলেন নাকি সেটাকে এমনি ছেড়ে দেন যে সরকার থেকে দিচ্ছে, আমার কোনো দরকার নেই, আমি খুব ধনী বা বিত্তশালী, তাহলে অনেকে এরকম আছে যারা নেয় না। তো আপনি যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু সেখানে এখানে উল্লেখ করতে হবে না, আর যদি আপনি নিয়ে থাকেন প্রত্যেক মাসে মাসে তাহলে এখানে কিন্তু আপনাকে হ্যাঁ উল্লেখ করতে হবে। এবার গ নম্বরে দেখুন কি লেখা আছে,
নম্বরের 1 নম্বরে দেওয়া আছে যে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি আপনার বাড়িতে 3টি মানে ধরুন একটা পাকা ঘর আছে, তাহলে আপনাকে কিন্তু লিখতে হবে না হ্যাঁ বা না। আর যদি আপনার 3টার থেকে অধিক 1 2 3 3টা ঘর আছে, তাহলে কিন্তু আপনাকে এখানে হ্যাঁ বা না এ ক্লিক করতে হবে। যদি আপনার 3টির অধিক ঘর থাকে তাহলে হ্যাঁ, আর যদি আপনার 3টির অধিক ঘর না থাকে তাহলে না এ ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে 2 নম্বরে আপনার আছে পারিবারিক জমির মালিকানা, মানে আপনাদের কি কোনো পরিবারের জমি আছে কিনা, বা আপনি কোনো জমি কিনেছেন কিনা, বা আপনি কোনো জমি ওয়ারিশ সূত্রে পেয়েছেন কিনা। যদি পান তাহলে যদি থাকে আপনার তাহলে হ্যাঁ ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে না ক্লিক করবেন। আচ্ছা, তারপরে এখানে আরও একটি কথা বলা হয়েছে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরআরআর হালনগদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি কিন্তু আপনাকে জেরক্স করে জমা দিতে হবে। এটা আপনি জেনে নেবেন যখন ফর্মটি ফিল আপ করবেন, এখানে কিন্তু তেমনটাই উল্লেখ আছে। আচ্ছা, 3য় নম্বরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। যদি আপনার ধরুন আপনি একজন হেড অফ দ্য ফ্যামিলি, আপনার জমি আছে ধরুন 3 শতক এবং আপনার স্ত্রীর আছে নামে আছে 2 শতক, তাহলে মোট 5 শতক, বা আপনার যে 3টি মেয়ে আছে তাদেরও 1 শতক 1 শতক করে জমি আছে, তাহলে 5 3 8। এখানে কিন্তু শতকে সে 8 শতক জমিটার ধরন কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। পরিবারের মোট সদস্যের জমির পরিমাণটা এখানে কিন্তু জানতে চেয়েছে, এবং তাদের রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আইআর জমির নথিও কিন্তু জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, 4র্থ নম্বরে দেখুন কি লেখা আছে, যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে আপনাদের কি কোনো 4 চাকা বাড়িতে গাড়ি আছে কিনা সেটাও জিজ্ঞেস করা হয়েছে। যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে আপনি না এ ক্লিক করবেন। হ্যাঁ, আরেকটি কথা বলা হয়েছে, যদি হ্যাঁ হয় তবে কিন্তু গাড়ির উল্লেখ করুন, মানে আপনার কোন কোন ধরনের গাড়ি 4 চাকা, সেটি মারুতি হতে পারে, সুজুকি হতে পারে, ডিফেন্ডার হতে পারে, বা থান্ডার হতে পারে, যে কোনো গাড়ি হতে পারে, আর সেটার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে। 5 নম্বর দেখুন পরিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। এখানে লেখা আছে যে আপনি কি কোনো পরিবারের স্বাস্থ্যের জন্য কোনো বীমা নিয়ে রেখেছেন কিনা। যদি নিয়ে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি না নিয়ে থাকেন তাহলে না এ ক্লিক করবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনাকে তার বিবরণটি উল্লেখ করতে হবে, কোন সরকারি, কোন বীমা থেকে নিয়েছেন, জেনারেল কিনা, বা আপনি আপনার কোন ইন্স্যুরেন্স নিয়ে রেখেছেন সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এছাড়াও সেটা কার জন্য, হেড অফ দ্য ফ্যামিলির জন্য নাকি সদস্যদের জন্য, মানে সদস্য বলতে আপনার স্ত্রীর জন্য নাকি আপনার 3 মেয়ের জন্য আলাদা আলাদা নিয়ে রেখেছেন। যদি আপনি হেড অফ দ্য ফ্যামিলি হন তাহলে এখানে আপনাকে ক্লিক করে তার বিবরণটা করতে হবে, আর যদি কোনো সদস্যের জন্য হয়ে থাকে তাহলে তার ঘরের সামনেই কিন্তু সেটি উচ্চারণ করে বসিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন নম্বরে কি লেখা হয়েছে, আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি কেউ ট্যাক্স দিয়ে থাকেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না তে ক্লিক করে দিবেন। তারপরে 2য় নম্বরে দেখুন পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে অবশ্যই তাদের কিন্তু নাম, প্যান কার্ডের ধরন এবং প্যান কার্ডের যে নাম্বার আছে সেটি কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এবং প্যান কার্ডের নাম কি আছে হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা এখানে বসিয়ে তার প্যান নাম্বার, সদস্যের নাম কি আছে তার নাম বসিয়ে তার প্যান নাম্বার, এবং দ্বিতীয় সদস্যের নাম, প্যান নম্বর এবং তার নাম বসিয়ে দিতে হবে। এভাবে আপনি কিন্তু এটাও ফিল আপ করে নেবেন। এবং 3য় নম্বরে এবার দেখুন কর্মসংস্থানের ধরন, মানে আপনি কোন জায়গায় কাজ করেন, সরকারি নাকি বেসরকারি। এখানে দেখুন কি লেখা আছে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত, পার্ট টাইম যাকে বলা হয়, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগর, শিল্পী বা কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। আপনার যেটা হবে সেটা আপনি কিন্তু ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি যদি পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাইরে কাজ করে থাকেন, রাজমিস্ত্রি বা অন্য কিছু, তাহলে বসে দিবেন। আপনি যদি এখনও বেকার হয়ে থাকেন তাহলে বেকারে ক্লিক করবেন। আপনি যদি অন্যান্য কাজ করে থাকেন তাহলে অন্যান্য, আর আপনি যদি কোনো পার্ট টাইম কাজ করেন তাও কিন্তু এখানে আপনি ক্লিক করে লিখে দিবেন। এবং এটা আপনার যারা সদস্য নাম্বার 1 আছে, মানে আপনার স্ত্রী, তিনি কি করেন তারও কথা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন, অথবা সদস্য নম্বর 2 বা সদস্য নম্বর 3, যে যা আছে সেটা কিন্তু আপনি লিখে দিবেন এখানে। আচ্ছা, 4 নম্বরে এবার দেখুন কি আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা বা পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা।
তো আপনি যে 4 জনের নাম দিয়েছেন, ধরুন একটা, আমি এটা কিন্তু সাপোজ বলছি, আপনি কিন্তু এটা ধরে নিন না, হ্যাঁ? আমি এটা সাপোজ বলছি যে আপনি 4 জনের মধ্যে আপনি হচ্ছেন একজন পুরুষ হেড অফ দ্য ফ্যামিলি। আপনার হেড অফ দ্য ফ্যামিলি থেকে আপনি কতটা পড়াশোনা করেছেন বা আপনি শিক্ষিত কি অশিক্ষিত সেটা আপনি এখানে লিখে দিবেন। আর যদি আপনি শিক্ষিত হন তাহলে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত? আপনি 10th পাস নাকি আপনি 12 পাস, 12 পাস, সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিবেন। অথবা আপনি যদি কোনো পড়াশোনাই না করে থাকেন তাহলে আপনি এখানে নিরক্ষর লিখতে পারেন। এছাড়াও সদস্য নাম্বার 1 কি, সদস্য নাম্বার 2 কি, সদস্য নম্বর 3 কি, সেগুলো আপনি বিস্তারিত কিন্তু এখানে বসিয়ে দিবেন। এবার দেখুন 5 নম্বরে কি আছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক মন্ত্রী বা সংসদ বা বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, মানে কেউ কি মেম্বার, প্রধান বা মন্ত্রী বা কোনো সাংসদ পদে আছে কিনা? যদি হ্যাঁ তো হ্যাঁ, যদি না তো না। আর যিনি পদে রয়েছেন তার সদস্য নম্বর একটা থাকে। আপনারা জানেন যে যে কেউ কোনো যদি কাজ করেন সরকারি ক্ষেত্রে, বা সে মন্ত্রী হোক, প্রধান হোক বা আরও অন্যান্য হোক, তাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তো সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দেবে, সদস্য নম্বরটা। হ্যাঁ, তারপরে দেখুন 6 নম্বর কি আছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনার পরিবারের মধ্যে যার নাম এখানে আপনি দিয়েছেন সে যদি কোনো সরকারি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটাও এখানে কিন্তু উল্লেখ করতে বলেছেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? আপনাদের মধ্যে কি কেউ কি জিএসটি দেন? তো জিএসটি হলে হ্যাঁ বলে হ্যাঁ, না হলে না। জিএসটি যদি কেউ দিয়ে থাকে তাহলে তার নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। আচ্ছা দেখুন 8 নম্বরে এবার পরিবারের মোট বার্ষিক আয় কত? এবং এটা কিন্তু অঙ্কে লিখে টাকায় কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে কত টাকা। 60,000 টাকা বছরে আয়, বা 72,000 টাকা বছরে আয়, নাকি আরও অন্যান্য, সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিবেন। আচ্ছা দেখুন এবার অন্যান্য নথি পরিচিত। এখানে প্রথমত আছে যে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনি ধরুন যদি ভারতের নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করে থাকেন তাহলে আপনি বর্তমান অবস্থা কি সেটা কিন্তু আপনি দেবেন। হেড অফ দ্য পরিবারের প্রধানের জন্য প্রযোজ্য নয় আবেদন করা হয়েছে, কিন্তু যদি হ্যাঁ তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। প্রযোজ্য নয়, যদি আপনি ভারতীয় নাগরিক ইতিমধ্যে হয়েই থাকেন, আগে থেকেই আছেন, তাহলে আপনার জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, আপনি যদি ভারতের নাগরিক অলরেডি হয়ে আছেন তাহলে তো আপনার জন্য প্রযোজ্য হবেই না, তার জন্য আপনাকে প্রযোজ্য নয় লিখতে হবে। আর যদি আপনি সিএতে আবেদন করে থাকেন তাহলে যদি হ্যাঁ তাহলে আবেদনের নাম্বারটি এখানে বসাতে হবে এবং ইস্যু করা হয়েছে কিনা, আর যদি ইস্যু হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এটা কিন্তু 1, 2, 3 সদস্য সকলের জন্য একই রকমভাবে বসিয়ে দেবেন যদি থাকে তাহলে। এবার দেখুন 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড, আরডিসি, এআরডি বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট সিসিসি ইত্যাদি। তো পরিবারের প্রধানের জন্য যদি হয়ে থাকে তাহলে আইডির নম্বর, এখানে আইডির সংখ্যা এখানে বসিয়ে দেবেন, যে তারিখে ইস্যু করা হয়েছে তার তারিখটি এখানে বসাতে হবে। পরিবারের যে কোনো সদস্যের জন্য যদি হয়ে থাকে তাহলে তারও সেরকম একই রকম আইডি নম্বর এবং সংখ্যা এবং কবে ইস্যু করা হয়েছে সেটা বসিয়ে দিবেন। এটা কিন্তু সকল রকম একই রকম, এটা কিন্তু সবার জন্য একই রকম হবে। এবার দেখুন 3 নম্বরে যদি SIR 2026-এ বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আপনি যে যদি আপনার নাম SIR-এ ডিলিট হয়ে যায় বা আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে কিন্তু সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি ইতিমধ্যে আপনার নাম ভোটার কার্ডে অলরেডি আছে তাহলে আপনার জন্য কিন্তু প্রযোজ্য হবে না। আর যদি আপনার ভোটার কার্ডের নাম ডিলিট হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ওখানে হ্যাঁ লিখবেন। আর যদি হ্যাঁ আপনি যদি মামলার বিবরণ করে থাকেন, অর্থাৎ আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে নাই ক্লিক করবেন। এবং পরিবারের সকলের জন্য কিন্তু একই রকম, যাদের আপনি 1, 2, 3 নাম্বারের নাম দিয়েছেন তাদের কিন্তু একই রকমভাবে বসিয়ে দিবেন। এবার 4 নম্বরে দেখুন সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বর বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার বাড়িতে কতজন শিশু আছে এবং সেই শিশুরা কোথায় পড়াশোনা করছে, তাদের শিশুর বিদ্যালয় কোথায়, তাদের কিন্তু এখানে বিবরণ দিতে বলে। শিশু সদস্য 1, শিশু সদস্য 2, শিশু সদস্য 3। এবং দেখুন এবার কীভাবে বিবরণটি কীভাবে বসাতে হবে। শিশুর নাম এখানে বসাতে, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরনটা কি, বেসরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সার্ড বিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য।
যাই হোক, আপনাকে কিন্তু সেটা বেছে নিয়ে এখানে বসাতে হবে। এছাড়াও যদি কেউ ওপেনে স্কুলিং করে বা হোম স্কুলিং করে, সেটাও কিন্তু আপনাকে বলে দিতে হবে। এবং সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3 যাদের বাচ্চার যেরকম আছে সেরকমভাবে আপনি কিন্তু এগুলাতে বসিয়ে দেবেন। এবার দেখুন, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থার কথা জানতে চাওয়া হয়েছে। শিশু সদস্য 1 যদি টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না এ ক্লিক করবেন। এছাড়াও দ্বিতীয় সদস্যের জন্য হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে হ্যাঁ, আর যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে না এ ক্লিক করবেন। এরপর 6 নম্বরে দেখুন, 6 নম্বরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। 1 নম্বরে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে ইতিমধ্যে কি আপনি কোনো ডিবিটি দিয়ে আপনার টাকা পাচ্ছেন? ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট কি আপনি পান? যেমন কৃষক বন্ধু হতে পারে বা আরও অন্যান্য প্রকল্প হতে পারে, তাহলে সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। যদি আপনার কৃষক বন্ধু হয়ে থাকে আর আপনি যদি ডিবিটির মধ্যে পান তাহলে হ্যাঁ লিখবেন। আর এটা কিন্তু পরিবারের প্রধানের জন্য, তার মানে নিচে আরও সদস্য 1, 2, 3 আছে। তো পরিবারের প্রধান যদি আপনার কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে হ্যাঁ, এবং এখানে কিন্তু কৃষক বন্ধু কথাটাই মানে প্রকল্পের নামটি উল্লেখ করে দিতে হবে। এটা কিন্তু শুধু কৃষক না, যে কোনো প্রকল্প হতে পারে। যে প্রকল্প আপনি পান সেটার নাম এখানে উল্লেখ করবেন, এবং আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে বের করে দিতে চান, যদি বের করে দিতে চান তাহলে এখানে কিন্তু ক্লিক করে দিবেন। আর এখানেও কিন্তু তাই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর যারা সদস্য রয়েছে তাদের জন্য কিন্তু একই রকম আপনি হ্যাঁ বা না এ ক্লিক করে দিবেন। তো একই রকমভাবে আপনি সবগুলোতেই ক্লিক করে দিবেন একটা করে। আপনি যেমন ওপরে বসিয়েছেন তেমনভাবে আপনাকে দেখে কিন্তু এটা বসিয়ে দিতে। বা এছাড়াও যদি আপনাকে কোনো কারণে কোনো প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, তাহলে আপনার অফিস কর্তৃক পূরণীয়, এখানে কিন্তু অফিসের লোক পূরণ করবে কী কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় নম্বর, নম্বরে ঘোষণা এবং সম্মতি। এবার আপনাকে একটা কিন্তু অঙ্গীকার করতে হবে। এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা ও সংক্রান্ত সুবিধামূলক বন্ধ হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আপনাকে অঙ্গীকার করে এখানে একটি স্বাক্ষর করে দিতে হবে, এবং তারপরে কিন্তু এই ফর্মটি আপনাকে জমা করতে হবে। এবার এখানে কিন্তু একটি কথা দ্রষ্টব্য উল্লেখ করি। পরিবার বলতে কাকে বোঝানো হয়? পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে খাবার গ্রহণ করেন। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবার নিচের যে অংশটা আছে এটা কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখানে সরকারি লোকেরাই কিন্তু কাজ করবে, এবং এটা তারাই ফর্ম ফিল আপটি যখন আপনার কাছ থেকে জমা নেবেন তারা কিন্তু এই কাজটি করে নেবেন। এবং যে অফিসার এই কাজটি চেক করবেন তিনি কিন্তু এটা পড়ার পর তিনি কি অনুমতি দিচ্ছেন, মানে আবেদনটি গ্রহণ করবেন নাকি প্রত্যাখ্যান করবেন, সেটাও কিন্তু তিনি লিখে দিবেন, এবং তিনি তার স্বাক্ষর করবেন, তার নাম লিখবেন, তিনি কোন পদে আছেন তিনি লিখবেন, তার তারিখ, তার স্থান তিনি। এটা কিন্তু একদম অফিসিয়াল কাজ, এটা আপনাদের কাজ নয়, এটা তিনারাই করে দিবেন। তো এই ছিল 13 পৃষ্ঠার ফর্ম, যেটা আমি এক করে আপনাদেরকে ধাপে বুঝিয়ে দিলাম। আশা করছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, মানে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা, আমি প্রত্যেকটি কমেন্ট দেখি, এবং যেটা আমাকে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, এবং সমস্ত কমেন্টের কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বেঝিঝক আপনি কমেন্ট করুন, এবং আপনার কমেন্টের উত্তর দেওয়ার আমি কিন্তু চেষ্টা করব। তো চলুন, আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না।